আসসালামু আলাইকুম। আমি রোজি। আমার জীবনের ছোট ছোট ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা, উঠে আসা একদমই মানে কিছু নাই বললেই চলে আমার বাবার। আমার বাবা ছিলেন মুদি দোকানদার। উনি ঢাকায় একটা মুদি দোকান ছিল ওনার, সেখানে টুকি করে একটা জায়গা কিনেছিলেন উনি। সে জায়গাটা হয়তো বা কেউ ভাবতে পারেন যে হ্যাঁ ঢাকা জায়গা আছে মানে অনেক কিছু, কিন্তু সেই জায়গাটা একজন ধোঁকা দিয়ে ওনার থেকে নিয়ে নেয়। মানে একদম স্বল্প মূল্যে কিছু একটা টাকা দিয়ে তারপরে বিভিন্ন ছলছাতুরি করে ওনার থেকে নিয়ে নেয়। সেই টাকাটা নিয়ে উনি দেশে যায়, গ্রামের বাড়িতে চলে যায় একদম পার্মানেন্টলি। যদি হয়তো ওই জায়গাটা থাকতো আমাদের ঢাকা শহরে, তাহলে হয়তো আমরা কিছু ভালো কিছু হতো আমাদের সাথে, কিন্তু সে জায়গাটা চলে যাওয়াতে সেই টাকাটা, যে টাকাটা ক্যাশ টাকাটা হাতে থাকলে তো বেশি কিছুক্ষণ থাকে না, তাই না? তো সেই টাকাটা আমরা ভেঙে খেতে পরে বাবা দেখলো যে বেশ টাকাটা খরচ হয়ে যাচ্ছে। বাবা তারপর ওই গ্রামের বাড়িতেও সেই একই কাজ, মুদি দোকান দিল এলাকার মধ্যে। মুদি দোকানে সেরকম যে আহামরি খুব বেচা কেনা হয় তা কিন্তু না, মোটামুটি খুব চলার মতো। আমরা 2 ভাই 2 বোন, তো আমাদের মোটামুটি চলার মতো একটা একটুখানি ইনকাম হয়। আর চাল ডাল যা লাগে তা যখন মন চায় তখনই দোকান থেকে নিয়ে আসা হয়। এদিক থেকে আমরা 4 ভাই বোনই খাওয়া দাওয়া, লেখাপড়া সব কিছুই তো আছে না, খরচ তো কম না। এর মধ্যে এতদিন ছিলাম দাদির সাথে একসাথে, দাদিরা চাচারা সবাই একসাথে ছিলাম। তো যখন দাদি একটু বয়স হয়ে গেল, চাচারা তখন আলাদা হতে চাইলো। তো আলাদা হয়ে যখন যায় তখন মানে এমন অবস্থা হয়েছে, চাচারা চাচাদের ভাগ যখন আলাদা করে ফেলে, আমাদের মানে মাথার উপর শুধু একটা টিনের চালা ছিল আর চারপাশে খড়ি, আগেকার যে পাটখড়ি হয় পাটখড়ির বেড়া ছিল। এরকম বৃষ্টির সময় একদম ঝুমঝুম করে পানি পড়তো, এরকম অবস্থা। আমরা মানে 4 ভাই বোন, মা বাবা আর দাদি, 6-7টা মানুষের সংসার, প্রতিনিয়ত খাওয়া দাওয়া নাই, ঘর না, থাকার জায়গায়, এরকম অবস্থা হয়ে গেছে। বহুত কষ্ট করে বাবা এই অনেকটা বছর, মনে হয় 3-4টা বছর এত কষ্ট করছি যেটা সারা জীবন মনে থাকবে। পাশাপাশি আমার নানা বাড়ি থেকেও দিত। আমার নানা বাড়ির অবস্থা খুব ভালোই ছিল, তো নানা দিতে চাইতো না। নানি কোনো রকমে লুকায় চুকায় ডাব, নারিকেল এগুলা দিত। এগুলো বিক্রি করে টরে চাল ডাল কিনা, যা কিনা লাগতো ওগুলা, আর আশেপাশে মানুষের থেকে চেয়ে চিনতে জামা কাপড় পরা, কোনো রকমে দিন কাটানো বলে কথা। এভাবে চলতেছিল। এর মধ্যে আমার বড় ভাই কী করলো, বাবার যে মুদি দোকান ওখান থেকে নানান জিনিসপত্র চুরি করে সরিয়ে ফেলতো, সরিয়ে এসে অন্য জায়গায় বিক্রি করে সেই টাকা দিয়ে সিনেমা দেখতো, মানে বাজে সিনেমা দেখতো, মেয়েদের সাথে আড্ডা দিত। আর অন্য কোনো খারাপ কাজ না, এগুলাই করতো। মানে আসে না যে মেয়েদের সাথে হোটেলে টোটেলে যাওয়া, এগুলা কিছু না, কিন্তু সে মেয়েদের সাথে প্রেম করতো কিংবা সিনেমা দেখতে যাইতো। তার অন্য রকমের একটা, মানে বাবার যে বড় সন্তান, একটা দায়িত্ব আছে, বাবার অবস্থা ভালো না, সেটার কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপারে সে ছিল না। একদিক দিয়ে সংসারের টানাপোড়ন, এদিক দিয়ে ভাইয়ের এই কাজ। বাবা মানে প্রায়ই ভাইকে মারত। চিকন বাঁশের কঞ্চিগুলো হয় না, সেগুলো দিয়ে ভাইকে প্রচুর মারত। কিন্তু মারলে কী হবে, সে যেমন তো তেমনই চলছে, তার জীবন যেমন যাচ্ছে তো এরকমই নিয়েই যাচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই তার জীবনে। সে প্রায়ই এরকম সাবান, চাল ডাল এরকম চুরি করে, বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে। কিছু করার ছিল না। পরে একসময় কী করলো, ভাইকে বিদেশ পাঠিয়ে দিল। অনেক টাকা জমি জমা বিক্রি করে ভাইকে বিদেশ পাঠিয়ে দেয়। মুদি দোকানের পাশাপাশি বাবা কিন্তু কৃষিকাজও করতেন। ওখান থেকে একটু চাল ডাল আসতো, আর মুদির বাজার দিয়ে, দোকানের জিনিসপত্র দিয়ে মুদি বাজারটা চলে যেত। এরপরে আমি যখন ক্লাস 9-এ পড়ি, মানে অভাবে টানাপোড়েনের সংসার। তারপরে আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, কিন্তু আমি একটু শর্ট ছিলাম, 5 ফিট এরকম ছিলাম। তো সেখান থেকে আমি দেখতে খুব সুন্দরী ছিলাম দেখে আমার বড় বোনের বিয়ের 6 মাস পরেই আমার বিয়ে হয়ে যায়। মানে ক্লাস 9-এ থাকতে, তখন অনেক ছোট। ভেবেছিলাম যে বাবার এই টানাপোড়েনের সংসার থেকে হয়তো বাবার আমি না থাকলে কিংবা একটা মানুষ কম থাকলে তো তার খাওয়া খরচটা বেঁচে যায়, থাকা খরচটা বেঁচে যায়। সেখান থেকে ভাবলাম যে স্বামীর ঘরে গেছি, ভালোই থাকবো। হ্যাঁ, যেখানে আসছি, যেখানে বিয়ে হয়েছে,
তাদের বিশাল সংসার, তারা 8 ভাই বোনের সংসার। সবার বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাইয়েদের যে যার যার সংসার আছে, কিন্তু এখানে ধান চাল সুপারি নারিকেল একদম ওদের গোলা ভরা ধান, এরকম অনেক ধান চালে ভরা থাকতো সব সময়। কাজ করতে 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 ছোট মানুষ, এত ছোট শরীর নিয়ে এত কাজ করা মানে খুব কষ্ট হয়ে যেত। আমার বিয়ে হলো আমি তো অনেকটা তো চলে গেছি, কিন্তু বিয়ে হলো, বিয়ের পরের দিনই মানে আমার হাজব্যান্ড বললো যে পুরো উঠান ঝাড়ু দেওয়ার জন্য, মানে একদম বিয়ের পরের দিনই পুরো উঠান আমাকে ঝাড়ু দিতে বললো। মানে আমি এত ছোট একটা মানুষ, এটার দিকে কারোর কোনো নজর নাই, কিন্তু এত বড় উঠান, তাদের এত বড় ঘরের এত বড় উঠান, 2-4 পাশ ঝাড়ু দিতে দিতে আমার কোমর বাঁকা হয়ে গেছে। বাবার বাড়িতে যে এত কাজ কখনোই করি নাই, মানে আমাদের যেহেতু ঘর ছোট ছিল, জায়গা জমিন কম ছিল, কাজও কম ছিল, কিন্তু এত কষ্ট কখনোই, খাওয়ার কষ্ট ছিল। তো যাক, সব কিছু মেনে নিয়েছি। বিয়ে হয়েছে, এটা এমনই হবে, মা বুঝাই দিছে যে বিয়ে হয়েছে তোমার, তো জীবন স্বামী বাড়িতে এভাবেই চলতে হবে, যে যেভাবে বলো ওইভাবেই চলতে হবে। মেনে নিলাম জীবনটাকে, ঠিক আছে, যাক, জীবনটা তাহলে এইভাবেই হবে হয়তো। তারপরে স্বামী কী করলো, 3 মাস ছিল আমার বিয়ের পরে, তিনি বাহিরে থাকেন, প্রবাসী। তো ওখানে 3 মাস থাকার পরে, দেশে থাকার পর আমার বিয়ের পর উনি 3 মাস ছিলেন, তিনি হঠাৎ করে দেখি একদিন নাই। তো নাই, আমি আর ওইভাবে জিজ্ঞেস করি নাই, যেহেতু আমি নতুন বউ, উনি কোথায় কিংবা কিছু কাউকে জিজ্ঞেস করি নাই। 2 দিন যাওয়ার পর আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে মা, আপনার ছেলে কোথায়? আমার শাশুড়ি বললেন সে বিদেশে চলে গেছে। কিন্তু এমন একটা মানুষ, যে মানুষটা মানে বিদেশে চলে গেছে, তখন তো বিদেশে গেলে 3-4 বছরের আগে আসতো না। তো মানে বিদেশ চলে গেছে, মানুষটা আমাকে একবারের জন্য বলেও নাই যে হ্যাঁ সে চলে যাচ্ছে, কিংবা লাস্টবারের জন্য তো মানুষ বলে যায় যে হ্যাঁ নিজের ওয়াইফকে, না অন্য কিছু না হোক, বলবে তো যে হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিংবা আমার আসতে দেরি হবে, কিংবা ভালো থাইকো, কিছু তো বলবে না, কিছুই না। যাক, সে তার মতো চলে গেল, তাই আর তো কিছু মনে বলার নাই। সে মানে কয়দিন পরে পরেই তার চিঠি পাঠাইতো, মানে মাসে 1বার অথবা 2বার এরকম চিঠি পাঠাইতো তার মার কাছে, যেখানে কি নাম উল্লেখ করা থাকতো। আমার শাশুড়ি যেহেতু পড়তে পারতো না, মানে বাড়ির আমাকে দিয়ে পড়াইতো না চিঠিটা, তো আমার বাড়ির যে ভাসুররা, চাস্তো ভাসুর অথবা একটু দূরের সম্পর্কের ভাসুর হয়, ওদেরকে দিয়ে পড়াইতো। সেখানে সে এমনভাবে তার মাকে বলতো যে আমাকে এত কাজ করাইতে, কথা না শুনলে কাপড় এক কাপড়ে যাতে বের করে দিই, এরকম বলতো। মানে সেই মানে গ্রামের মানুষ যখন একসাথে বসে চিঠি পড়তো, হাইরে মানুষ হাহাহি কীভাবে মানুষ তাকাইতো নির্বাক দৃষ্টিতে। মানে আমি হয়তো বা কাছে থাকতাম না, আড়াল থেকে শুনতেই পাইতাম যে হ্যাঁ এইভাবে চিঠি লিখে এভাবেও কেউ মানে বলে নিজের ওয়াইফকে। এটা মানে কি বলবো, কিছু বলার নাই। মানুষ ওইভাবে কখনো কেউ সামনাসামনি বলতো না, কিন্তু সবার সামনে যখন জিনিসটা বলতো, পুরো বাড়ির মানুষই তো জানে, তাই না? ঠিক আছে, থাক, মেনে নিলাম, তাও মেনে নিলাম। কিন্তু কখনো আমার গায়ে হাত তোলা কিংবা মুখেই যা বলা, আমার বাবার বাড়ি থেকে তো সেভাবে কিছু দিতে পারতো না। আমার জালেরা ছিল, তো জালেদের বাবার বাড়ি থেকে অনেক জিনিস দিত, অনেক জিনিস দিত, ওদের অবস্থা ভালো ছিল দেখে ওদের। কিন্তু আমার বাবা মা যেহেতু দিতে পারতো না, তো আমার শাশুড়ি প্রচুর কথা শোনাইতো। যেই দিন সকালবেলা উঠে লাগতো, সেই দিন মানে সারা দিনই আমার পিছনে লাগা থাকতো। মানে কি বলবো, মানে কখনো যদি একটু বসে থাকতাম তাও তার সমস্যা ছিল। আমি সারাদিন কাজ করার পরে যখন একটু বসতাম, কেন কাজ করতেছি না কিংবা কিছু, তোমার বাবার বাড়ি থেকে কিছু দিতেছে না, এই নানান তুই টাকারেই করে গালিগালাজ করতো, কিন্তু কখনো মারেনি। কিন্তু ওই দিক দিয়ে একটা শান্তি ছিল যে বাবার বাড়িতে তো খাওয়ার কষ্টটা করছে, এখানে তো আর খাওয়ার কষ্টটা ছিল না। এদের প্রচুর ধান চাল ছিল, ওই খাওয়ার কষ্টটা ছিল না। তো আমার বাবার বাড়ি থেকে কখনো মানে ওদের অবস্থা এরকম ছিল না যে কখনো কোরবানি দিবে, কিংবা কোরবানি কখনোই দেখি নাই আমরা কোরবানি দিতে। আমার কী করতাম, এদের বাড়িতে যেহেতু কোরবানি হইতো, আমাকে ঈদের দিনে যে কলিজাটুকু খেতে দিত, কিংবা ঈদের দিন তো সবাই কলিজা দিয়ে রুটি খায়, তো কলিজা দিয়ে রুটি খেয়ে দিলে আমি ওইটা রেখে দিতাম। আমার ভাই পরের দিন আসতো, ছোটো ভাইটা পরের দিন আসতো, বোনেরও বিয়ে হয়ে গেছে, বড় ভাই বিদেশ চলে গেছে, ছোটো ভাইটা যখন আসতো ওই কলিজাটুকু ওকে খাইতে দিতাম। কারণ বাবা মাকে মানে কেউ তো কাউকে কলিজা দেয় না কোরবানিতে, না? তো
তো বা ওই কলিজাটুকু রেখে দিতাম। আর গরু গোশত সেরকম দিতে পারতাম না, কারণ আমার শাশুড়ি দিতে দিত না। তো যাক, এভাবে আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। আমার হাজব্যান্ড তারপরে বিয়ের 3 বছর পরে আসার পরে আমার প্রথম সন্তান মেয়ে বাচ্চা হলো। সেখান থেকে কথা শুনতে হইলো আমার প্রথম বাচ্চা কেন মেয়ে হইল। তো যা দিছে আল্লাহ তাই তো, তাই না? মানে এখানে তো আর আমি বানাইতে পারবো না কি আমার ছেলে হবে কি মেয়ে হবে। তো ওখানে মেয়েকে রেখে কাজ করলাম, আস্তে আস্তে এগুলো একটুখানি নর্মাল হতে থাকলো। কিন্তু যখনই আমার জালেদের বাড়ি থেকে জিনিসপত্র আনতো, তখন সে আবার আমার শাশুড়ি আগের যত কাহিনী আছে সব আবার বলতে শুরু করতো, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। কিন্তু সারাক্ষণ একটা জিনিস বলতে বলতে বিরক্ত তো লাগে না? আমার ননদেরা ভীষণ কড়া ছিল, মানে এটা বলতে হয় কখনো কেউ আমাকে মারে নাই কিংবা কখনো কেউ গায়ে হাত তোলে নাই। শুধু ওই যে ওদের কথা, মানে আতঙ্কে থাকতাম। আমার ননদ একদম বাড়ির পাশেই ওদের ওনার বিয়ে হয়েছে। তো একটা আতঙ্কে থাকতাম কখন উনি আসবে। আর আমার শাশুড়ি সারাক্ষণ বলতো যে ও আমার ননদরা আসলে বলে দিবে, এই বলে দিবে, ওই বলে দিবে। তো একটা আতঙ্কে থাকতাম। আর আমার জাল একে তো তার বাবার বাড়ির অবস্থা খুবই ভালো ছিল, আবার সে হাহা হিহি করতে পারতো, মানে যে কোনো জিনিস ভুল হইলেও মানে হাহা হাহা করে হেসে হেসে আমার শাশুড়ির মন গলায় দিত। তো সেটা আমি আবার পারতাম না, মানে পুরো একদমই আমি মানে যে যা বলতো শুধু হাসতাম, বকলেও হাসতাম, মানে হাসাইলেও হাসতাম, মানে যাই বলতো না কেন শুধু হাসতাম। এভাবে দিন যাইতে যেতে আমার 2টা মেয়ে হইল। পরে একটা সময় আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী ছিলেন, আমার বড় ভাসুরের মাধ্যমে ঢাকায় একটা জমি নিল। তো ওখানে অনেকটা সময় জমি নেওয়ার পরে ওখানে বিল্ডিং করছে, ঢাকাতেই বিল্ডিং করছে। তো আমার যেই জাল বাড়িতে ছিল, আমার সাথে একসাথে থাকতাম আমরা। উনি আমাকে এবার আমার মানে খালি পটাইতো যে চলেন আমরা ঢাকা চলে যাই, যেহেতু আমাদের ঢাকা বাড়ি আছে, কেন আমরা এখানে থাকবো বাগানে জঙ্গলের ভিতরে, কেন থাকবো, দরকার নাই থাকার। তো এইভাবে সারাক্ষণ বলতেই থাকতো। মানে ও একা তো যাইতে পারবে না, যেহেতু আমার দোনোজনের একসাথে বাড়ি ঢাকাতে। তো একসাথে তো যাইতে পারবে, মানে একা যাইতে পারবে না ও কখনোই, যাইলে দোনোজনে যেতে হবে। তো সারাক্ষণ যখন বলতেই থাকতে, তো একটা জিনিস দেখবেন মানুষ সারাক্ষণ যখন বলতেই থাকবে, তো ঠিক আছে যাক বলে দেখি, করে দেখি। তো দোনোজনে খুব সাহস নিয়ে বললাম যার হাজব্যান্ডকে। ততদিনে মোবাইল চলে আসছে, অত ইন্টারনেটের যুগ আসে নাই, কিন্তু মোবাইল আসছে, মিনিটের কথা বলা সে সময়টা চলে আসছে। তো সেই সময়টা আসার পরে হাজব্যান্ডদেরকে জানাইলাম যে আমরা ঢাকায় চলে যাব। তো হাজব্যান্ডের কথা প্রথমেই এক বাক্যে কথা, তার মাকে বলতে হবে, তার মা যদি রাজি হয় তাহলেই সব রাজি, তাহলেই সব ঠিক। তো সেখান থেকে তার শাশুড়িকে আস্তে আস্তে জানাইলাম। তো ততদিনে অন্যান্য ভাসুরেরাও বিয়ে করছে, তাদের সংসারও হয়ে গেছে। বাড়িতে একটা ঘরের মধ্যে এত মানুষ থাকা খুব কষ্ট হয়ে যেত। তো শাশুড়িও আস্তে আস্তে দেখলাম যে একটু মন খারাপ, তারপরও ঠিক আছে উনি রাজি হইল। পরে চলে আসলাম 2007-এ ঢাকায় আসার পরে মানে কিচ্ছু ছিল না আমার, একদম একটা লাগেজ আর একটা টেলিভিশন ছাড়া কিচ্ছু ছিল না, একটা ফ্যান, এই নিয়ে যে ঢাকায় আসছি। মানে এদিন আর পরনে জামা 2-4টা জামা ছাড়া, মানে আমার ওখানে কি তাও ওরকম যে আমি আনবো তাও কিছু ছিল না, যেহেতু বাবার বাড়ি থেকে কিছু দেয় নাই। একটা স্টিল আলমারি ছিল, ওইটার বাড়িতেই রেখে আসছি। কখনো যদি বাড়িতে যাই কিংবা ওইভাবে যে পার্মানেন্টলি থাকবো ওইরকম কোনো ইন্টেনশান, তখন এটাও বুঝতাম না যে ঢাকায় একদম স্থায়ীভাবে থাকবো, সেটা বুঝতামই না। তো চলে আসছি ঢাকায়। এরপরে ঢাকায় আসার পরে কি হলো তা তো অবশ্যই আপনাদের সাথে বলবো, পরের পার্টে আপনারা আমার সাথে থাকবেন। আর গল্পটা কেমন লাগছে তা অবশ্যই জানিয়ে যাবেন। এরকম যদি লাইফস্টাইল সম্পর্কে কোনো স্টোরি জানতে চান তারা আমাকে কমেন্টস করবেন। আর আমি ট্রাই করব নতুন গল্প দেওয়ার জন্য, মানুষের লাইফকে সুন্দর ইন্টারেস্টিংভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি একটা আপুর পেজ থেকে ইন্সপায়ার হচ্ছি যে তিনি সুন্দর মানুষের লাইফটাকে এভাবে ফুটিয়ে তুলছে। তো আই উইল ট্রাই মাই বেস্ট এভাবে আপনাদের সুন্দর গল্প উপহার দিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর সেম গল্পটা যদি আপনারা ইউটিউবে পেতে চান, আমার ইউটিউব সেম নামে ইউটিউব চ্যানেল আছে, ট্রেস্ট অ্যান্ড টাচ বাই রিমিতে, তো ওখানেই পেয়ে যাবেন। আর কেমন লেগেছে গল্পটা
অবশ্যই জানাবেন। বাকি অংশ অবশ্যই আসছে আপনাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।